চলে এসেছি আমার স্নেহে আদরের ছাত্রছাত্রীদের কাছে। হ্যাঁ, তোমরা একদম ঠিক দেখেছো যে বাংলা সাহিত্যের উপন্যাস অর্থাৎ 5th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো, বাংলা সাহিত্যের উপন্যাসের যখন প্রশ্নমান 10-এর ভিডিও আপলোড করেছিলাম, সেখানে ছিল মাত্র 6টা প্রশ্ন। এরকমই ঠিক বাছাই করা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আবার মাত্র 6টা প্রশ্ন নিয়ে চলে এলাম প্রশ্নমান 5-এ। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের হাতে সময় কম, তাই না? তো যেহেতু সময় কম, আমি মনে করি কোশ্চেন্সটা কম আপলোড করাটাই সঠিক হবে। এবার যখন সাজেশনে প্রশ্নমান কম থাকে অর্থাৎ প্রশ্নের সংখ্যাটা কম থাকে, সেখানে কিন্তু রিস্কটাও থাকে। গাদাগুচ্ছের কোশ্চেন্স দিয়ে দেওয়া, সেখানে রিস্ক নেই, আর অত প্রশ্ন তোমরা পড়তে পারবে না। কিন্তু তোমরা চাইছো কি, কোশ্চেন্সটা যদি কম হয়, সংখ্যাটা যদি কম হয়, তাহলে কিন্তু আমরা যা হোক করে ওটা করে নেব, তাই না? প্রশ্ন বেশি হলে কিন্তু করা যায় না। তো ঠিক সেই রকম তোমাদের কথা মাথায় রেখে সারাটা দিন একটা জাস্ট প্রশ্নমান 5-এর একটা ভিডিও আপলোড করার আগে সারাটা দিন ভাবতে হয়েছে যে কোশ্চেন্সটা তোমাদের কম দিলেই ভালো হতো। আর যখন আমি সাজেশনস আপলোড করি, যখন তৈরি করার সময় কিন্তু আমি তোমাদের মতন ভাবনা চিন্তাটা করি যে যদি আমি স্টুডেন্ট হতাম, তাহলে আমার হাতে কতক্ষণ সময় আছে। কেউ যদি এরকম একটা সাজেশনস আমাকে দেয় যেখানে সংখ্যার পরিমাণটা কম, এবং এই একটা ভরসা যদি পেয়ে যাই যে সেখানকার কোশ্চেন্সগুলো আমি করলে আমার প্রশ্নমান 5-এর কোনো চিন্তা থাকবে না, এই চিন্তাধারাটা আমি করে এই মনোবৃত্তি নিয়ে সাজেশনস তৈরি করতে বসি। আর যার জন্য আমার সাজেশনে কিন্তু সংখ্যাগুলো তুমি কম পাবে, এই গাদাগুচ্ছের কোশ্চেন্স তুমি আমার সাজেশনে পাবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো দেখে নিই সেই গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন প্রশ্নমান 5-এর কি কি আছে, এবং শেষে কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা তো থাকবেই এবং থাকছে একটা চমক। চলো দেখে নিই সেই 6টা প্রশ্ন কি কি। তো চলে এসেছি 6টা প্রশ্ন নিয়ে। তোমরা একটা করে কোশ্চেন্স ভালো করে নোট ডাউন করবে, এবং তোমরা যদি মনে করো যে কোশ্চেন্সগুলোকে জাস্ট স্ক্রিনশট মেরে নিয়ে নেবো, জাস্ট স্ক্রিনশট মেরে ফোনে রেখে দেবো, জাস্ট খাতা লিখে নেবো, জাস্ট করতে এসো না। 6টা প্রশ্নকে রেডি করা অত সহজ নয়। এখানে প্রশ্ন সংখ্যাটা কম, কিন্তু আমাকে বারবার কোশ্চেন্সগুলোকে ঘেটে এইটাকে ক্যান্সেল করলেই হবে, এইটাকে না রাখলেও হবে, এই যে জিনিসটা করতে আমার সারাটা দিন লেগেছে। তাই এই 6টা প্রশ্ন কিন্তু এইভাবেই তৈরি হয়ে যায়নি যে এমনি এমনি তোমরা কিন্তু জাস্ট স্ক্রিনশট মেরে তুলে নিয়ে স্কিপ করে দেবে। তোমাদের জন্য আমরা সারা দিন মেহনত করি, তাই স্কিপ করার আগে না একবার আমাদের মেহনতটা ভাববে। আর আমরা মেহনত কাদের জন্য করছি? পরীক্ষা তো আমরা দেবো না, দেবে তোমরা। তো স্কিপ করার আগে কিন্তু ভাববে। তো চলো কথা না বাড়িয়ে 6টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন তোমাদের বলি। প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক বা ঐতিহাসিক উপন্যাস আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন্স বলার পর যে কথাগুলো বলবো সেগুলোকে বুঝবে, তোমাদের উপকার আসবে। দেশাত্মবোধক, দেশাত্মবোধকের মধ্যে কি কি পড়ছে? আনন্দমঠ আর দেবী চৌধুরানী। যদি এটা তোমাদের কাছে লেখা থাকে তাহলে কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেল। আর আছে কি ঐতিহাসিক অর্থাৎ রাজসিংহ, যদি এটা লেখা থাকে তাহলে তোমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্ন কি? 19 শতকের ঔপন্যাসিক হিসেবে প্রতাপচন্দ্র ঘোষের কৃতিত্ব আলোচনা করো। প্রতাপচন্দ্র ঘোষের কৃতিত্ব অর্থাৎ এই কোশ্চেনটা ঠিক এইভাবে পড়বে, ইতিহাস আশ্রয়ী উপন্যাস যেটা প্রতাপচন্দ্র লিখেছেন সেটা আলোচনা করো। বা বঙ্গাধীপ পরাজয় রচয়িতাকে তার কবি কৃতিত্ব আলোচনা করো। তাহলে সব ঘুরিয়ে ফিরিয়ে একটা কোশ্চেন পরিষ্কার বলে দিচ্ছি, বঙ্গাধীপ পরাজয় কার রচনা? প্রতাপচন্দ্র ঘোষের কৃতিত্ব আলোচনা করো। বুঝতে পারলেন কি করতে চাইলাম? তোমাদের কিন্তু প্রতাপচন্দ্র ঘোষ দিয়ে দেবে না, বা এইভাবে দেবে যে প্রতাপচন্দ্র ঘোষের ইতিহাস আশ্রয়ী উপন্যাসটি আলোচনা করো, তখন বঙ্গাধীপ পরাজয়টা তোমাদের লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। 3 নম্বর প্রশ্ন, নববাবু বিলাস কার রচনা? ভবানীচরণের এতে কৃতিত্ব আলোচনা করো। এই নববাবু বিলাসটা দেবে, ভবানীচরণটা কিন্তু দেবে না।
কবি রচয়িতার কৃতিত্ব আলোচনা এইভাবে দেবে, তোমাদের বুঝতে হবে যে নববাবু বিলাসটা কে লিখেছে। আমি এখানে বলে দিচ্ছি যে কে লিখেছে, তাহলে তোমাদের আর কিন্তু ওই খুঁজতে হবে না যে নববাবু বিলাসটা আবার কে লিখেছে। এতে কি হচ্ছে না, তো এতে তোমাদের না ডাইরেক্টলি হয়ে যাচ্ছে, ও বাবা এই কোশ্চেনটা ভাবনি চলো, এটা তো আমার কাছে আছে, তো এই জিনিসটা তোমাদের হয়ে যাচ্ছে। আমি তোমাদের সময়টা বাঁচাচ্ছি। 3টে কোশ্চেন হলো, কটা বলেছি? 6টা, 3টে হয়ে গেছে। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে মাত্র 2টো টিকা। 2টো টিকা, এক হচ্ছে প্যারীচাঁদ মিত্রের আড়ালের ঘরের দুলাল, এটা তো তোমরা জানো, তোমাদের কাছে সবার কাছে লেখা আছে। আর পরেরটাও তোমাদের কাছে লেখা আছে, কালী প্রসন্ন সিংহের, বুঝতে পারছো, হুতুম প্যাঁচার নকশা, এটাও তোমাদের লেখা আছে। মাত্র এই 2টো টিকা করবে। তারপরে 4টে প্রশ্ন হলো। 5 নম্বর, নবাব নন্দিনী ও মৃন্ময়ী উপন্যাসের কবি কৃতিত্ব আলোচনা করো। এইটা লিখেছে দামোদর মুখোপাধ্যায়, অর্থাৎ দামোদর মুখোপাধ্যায় যদি কারো কাছে থাকে তাহলে এই দুটো কিন্তু হয়ে যাচ্ছে। লাস্ট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, যোগেন্দ্র চন্দ্র বসুর শ্রেষ্ঠ উপন্যাস আলোচনা করো, অর্থাৎ মডেল ভগিনী। তো আমি এখানে উপন্যাসটা বলে দিচ্ছি এবং তার রচয়িতার নামও বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এই কটা কোশ্চেন, অর্থাৎ 6টা প্রশ্ন তোমাদের দিলাম। এই 6টা প্রশ্ন তোমরা যদি করে নাও, তোমাদের কোনো চিন্তা নেই, আর তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না। 6টা প্রশ্ন করলে তোমাদের গাদা। এরপরে যে কথাটা বলবো, যেসব স্টুডেন্টসদের মনে হচ্ছে যে 6টাতে একটু আমি রিস্ক নিচ্ছি, চলো আমি একটু প্রেশার বাড়িয়ে নিই, কারণ 6টাতে এমনি আমার এমনিও হয়ে যাবে। সত্যি কথা, 6টা প্রশ্ন করতে বেশিক্ষণ তোমাদের লাগবে না, যা তোমাদের সময় আছে 6টা প্রশ্ন করতে বেশিক্ষণ লাগবে না। তাই তোমরা যদি মনে করো যে আরো 1টা এক্সট্রা চাপ আমি নিতে পারবো, তো কয়েকটা মানে 1 থেকে 2টো বা 3টে বা 4টে, খুব যদি হয়তো 4টে বা 3টে এক্সট্রা কোশ্চেন তৈরি করেছি, সেটা ভালো করে দেখে নাও। এক্সট্রা 5 নম্বরের এক্সট্রা। 1 নম্বর, কঙ্কাবতী কার রচনা? ত্রৈলোক্যনাথের এতে কৃতিত্ব আলোচনা করো। এই যে প্রশ্নটা তোমাদের কিন্তু 10-এ আসতে পারে, 5-এ আসার চান্সটা কম, 10-এ আসতে পারে। 2 নম্বর যেটা বানিয়েছি, সঞ্জীব চন্দ্রের ইতিহাস আশ্রয় উপন্যাসটি কি আলোচনা করো, অর্থাৎ জাল প্রতাপ চাঁদ। এটা হচ্ছে সঞ্জীব চন্দ্রের ইতিহাস আশ্রয় উপন্যাস। ওকে, 2টো এক্সট্রা হলো। 3 নম্বর কি, বাংলা কথা সাহিত্যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আলোচনা করো, অর্থাৎ কল্পতরু। মানে তোমাদের এইগুলোই আসবে, যদি আসে ইন্দ্রনাথ যদি বলে তো তোমাকে এটাই লিখতে হবে, বঙ্গাধী পরাজয় ওটাই লিখতে হবে, নবাব নন্দিনী ওইটাই আসবে, মডেল ভগিনী ওইটাই আসবে, কঙ্কাবতী এটাই আসবে। তাই আমি এইগুলো তোমাদের ডাইরেক্টলি বলে দিলাম, আদার্স করার তোমাদের দরকার নেই। ওকে, তাহলে 3টে এক্সট্রা হলো। এরপর 4 নম্বরটা নাও করতে পারো, সেটা হচ্ছে শিবনাথ শাস্ত্রী, এটা নাও করতে পারো, আমি বলে দিলাম। কেন না, দিয়েছি তো মাত্র 6টা প্রশ্ন, করতে বেশিক্ষণ লাগবে না, তোমাদের অলরেডি করা হয়ে গেছে, তোমাদের শুধু রিপিট হবে আর কিছু না, তাই না? তাই বেশি কোশ্চেন্স নয়, 6টা প্রশ্ন মেন তোমাদের দিয়ে এলাম, আর এক্সট্রা মাত্র 3টে থেকে 4টে তোমাদের দিলাম। শিবনাথ শাস্ত্রী না ধরালে মাত্র 3টে প্রশ্ন তোমাদের এক্সট্রা দিলাম। তো হয়ে গেল তোমাদের 5 নম্বরের অত্যধিক গুরুত্বপূর্ণ মাত্র 6টা প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। এরপরে তোমাদের কাজ হচ্ছে কি, চটপট শুরু করে দাও এগুলো পড়া। যাদের খাতায় লেখা আছে দেখে নাও, যাদের লেখা নেই ব্যবস্থা করে নাও। হ্যাঁ, লাস্ট কথা একটা বলে দিই, যারা কমেন্টে লিখছো যে পিডিএফ ফাইলটা পেলে ভালো হতো, অ্যান্সার পেলে ভালো হতো, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তোমরা অ্যান্সার পাবে না, কারণ এখানে অনলাইন ক্লাস চলে, এটা তোমরা সবাই জানো। যারা ক্লাস করছে তারা এখানে পেমেন্ট করেই ক্লাসটা করছে, তো সেই নোটস কি করে তোমাদের দিয়ে দিই, তাই না? তো এইখানে আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে একটু ক্ষমা প্রার্থী। বাদ বাকি তোমাদের জন্য আমি কিন্তু সাজেশন আপলোড করে দিলাম। এই কটা কোশ্চেন তোমাদের দেখতে বেশিক্ষণ লাগবে না, 5-10 তোমাদের হাতের মুঠায় দিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো।